খুবই সুপরিচিত এবং আমাদের এই মুহূর্তে সাংবাদিকতার জগতে খুবই আলোচিত, এবং আমি এক অর্থে বলবো যে দুর্ভাগ্যের মালিক মিস্টার মঞ্জুর আলম পান্না। মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি এখন ভালো আছেন। আছি কেমন ভাই, আপনার পর্যন্ত ভালো আছি। প্রিয় দর্শক, এই যে একটা শব্দ উচ্চারণ করলাম যে দুর্ভাগ্যের মালিক, এর কারণটা হলো যে ওনাকে গত কয়েক মাস যে কি এক নির্মম বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা মোটামুটি আমরা যারা বাইরে ছিলাম মোটামুটি ধারণা করতে পারি। কিন্তু আমাদের এই ধারণা বাস্তবতার চেয়ে আসলে অনেক কম। মঞ্জুর আলম পান্না কেন জেলে গেলেন, কেন এই সরকার তাকে জেলে নিয়ে গেলেন, এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখন পর্যন্ত সরকার দেনও নাই, আমরাও পাইনি। কিন্তু এটাই বাস্তবতা, তাকে জেলে যেতে হয়েছে এবং এখনো তার মাথার উপর একটা অপমানজনক মামলা ঝুলে আছে। তারপর আমরা এতটুকু ভেবে স্বস্তি পাচ্ছি যে পান্না এই মুহূর্তে মুক্ত হাওয়ায় আছে। মঞ্জুর আলম পান্না, আপনার এই গত কয়েক মাসের যে অবস্থান, এর জন্য আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আমাদের দর্শকদের জন্য আপনাকে অনুরোধ করব যে এই সময়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন আপনার মতো করে। ভাই, অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনি যেভাবে বললেন, বর্ণনা করলেন, উম বাস্তবতা হচ্ছে যে আপনার সাথে আমার যে রিলেশনটা, ছোট ভাই বড় ভাই সম্পর্ক, সহকর্মীর বাইরেও হয়তো আপনি আমাকে আপনি করে অ্যাড্রেস করেন, হয়তো হয়ে গেছে, ওটা ভাঙা যায়নি, ভাঙতে পারেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার এই পর্যন্ত অন্তত গত গত 18-20 বছরে নানান সময় আমরা একসাথে যেমন কাজ করেছি, চ্যারিটির কাজ করেছি, পাশাপাশি আপনি নানান ধরনের বড় ভাই হিসেবে, সিনিয়র জার্নালিস্ট হিসেবে হোক, অগ্রজ হিসেবে হোক, আপনার বিভিন্ন ধরনের পরামর্শ আমি মাথা পেতে নিয়েছি। মানে আপনি যা বলেছেন সেগুলো আর ভেঙে বলা লাগবে না। যাই হোক, আমি এই কথাটা এই কারণে বললাম, অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম যে আপনাকে যেভাবে মানুষ চেনে, আপনার প্রতি মানুষের যে অতল শ্রদ্ধা, যে আস্থা, বিশ্বাস, অন্তত তার কিছুটা যেন আমি পাই আর কি। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে স্নেহ করেন, অন্তত আহ অন্য কোনো পথের মানুষ আমি নই, এটাই বোঝানোর জন্য। আর এই সময়ের বর্ণনা কি, মানে সামাজিক, রাজনৈতিক, নাকি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা জানতে চাইছেন আপনি? যেটা আপনার মনে প্রথম আসে ওটাই করেন। ধরেন আমি আপনার আমার মনে মানে একটা পেশাগত জীবন নিয়ে বলতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবনে আপনার জেলখানে যখন আপনি গেলেন, আপনার মাথায় কি এই চিন্তাটা কখন এসেছে যে আমি কি করেছি যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো? এসেছে এসেছে কামাল ভাই, শুধুমাত্র এবার অ্যারেস্ট হয়েছি শুধুমাত্র সে কারণে নয়। আহ এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টক শোতে হয়তো আমার নানান ধরনের মন্তব্য অ্যাঙ্করিং এর চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে, ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ 10 বছরে আমাকে নানান ধরনের খেসারত দিতে পে করতে হয়েছে পেশাগত জীবনে, আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে। আমরা আসলে কাদের দোষ? কেন বারবার এই কাজগুলো ঘটছে? এর শেষ কোথায়? এবং আদৌ সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর, এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে, সময় আমাকে ভাবিয়েছে। এবং ধরেই নিয়েছি যে আমাদের এইভাবেই পথ চলতে হবে। যদি বলি আমরা কি সাংবাদিকতা ছেড়ে কথা কথা কখনো চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে, যে সত্য কথা। অবচেতন মনে হয়েছে যে এর করে করে লাভ কি? আমাদের কি এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে? এবং অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আহ আপনাকে বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে, বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময় যে এই লোকটা সরকার বিরোধী। সেম এজ আমাকেও তাই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছে টাকা খাচ্ছি, রয়ের এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। আমি না, ছোট্ট বিষয় মাথায় ঢোকে না আমার। আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি, তা আমরা তো সবসময় সরকারের দালালি করব। সরকারের বিরাট ভাজন কেন হব, সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন দল বা যে শক্তি গোষ্ঠী ক্ষমতায় থাকে, তাদের দালালিটাকে তো ওই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দলের থেকে
বিরোধী শক্তি কয়েক টাকা খরচ করতে পারে, আর তাদের তাবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় এই কথাগুলো বলছেন, বিভিন্ন সরকারের সময় আমরা আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না? আর সহজ তারা ব্যাখ্যা খুব হচ্ছে, ভালো যদি বুঝেন, কেউ প্রশ্ন করতে হলে তারা এটা খুব ভালো বুঝেন এবং বুঝেই করেন। একটা কথা আপনি ভাবেন, আপনি নিজে তো ধরেন এই সরকার মানে হাসিনা সরকারের পতনের সময় সেই গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে আপনি তো সক্রিয়ভাবে মানে আপনার অনলাইনেও ছিলেন, তারপরে আপনি হুম, মাঠেও ছিলেন, ফিজিক্যালিও ছিলেন। আমি জানি আপনি আপনার একমাত্র সন্তানকে নিয়ে পর্যন্ত মাঠে নেমেছেন, আমি জি, যতটুকু জানি। তো এত কিছু করেছেন, এই ত্যাগ স্বীকার করেছেন। যে গুলিটা অন্য অন্য শিশু কিশোরদের গায়ে লেগেছে সেটা আপনাদের গায়েও লাগতে পারতো, কিন্তু কিন্তু তারপরও আপনারা কিন্তু মাঠে ছিলেন। তখন যে প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন, এখন 1 বছর পরে সে যখন পেছন ফিরে তাকান, তখন সে প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? বাস্তবায়নের কিছু তো নেই, বরঞ্চ আমরা আমাদের যেই হতাশবাদিতা আমাদেরকে ঘিরে ধরছিল, সেটি আরো প্রকট হয়েছে। আমরা কেন শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম, কেন আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম, তার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে গণতন্ত্রের হত্যা করা। বছরের পর বছর জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, তৃণমূলেরও যে নির্বাচনগুলো হচ্ছিল, মানুষের ক্ষোভ, মানুষের যেই যেই বিদ্বেষ, সেগুলোর বিস্ফোরণ তো ঘটিয়েছে এই আন্দোলনে। এবং এই বিস্ফোরণটা ঘটানো সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথায়, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তখন আমরা যেটা অনেস্টলি স্পিকিং, যে তখন আমরা বুঝি পিছনে এত বড় ডিজাইন আছে। যদি আপনি এখনো বলেন যে আপনি কি অনুতপ্ত, আপনি আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন, না, অনুতপ্ত না। ওই সময়ের জন্য আমরা হয়তো ঠিক ছিলাম যে একটা চেঞ্জ দরকার, একটা চেঞ্জ দরকার। আমি এখনো খুব স্ট্রংলি বলবো, বোল্ডলি বলবো, আমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তবে আমি হতাশাগ্রস্ত। আমাদের এখন রক্তক্ষরণটা আরো বেড়ে গেছে। যে প্রত্যাশায়, যেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম, এখন যে ওই যে অনেকে বলে না আগেরটাই ভালো ছিল, তাই তো মনে হয় আমার কাছে যে আগেরটাই তো ভালো ছিল। আমি এটা সাহস করে বলছি। সাধারণ মানুষ যারা বলা শুরু করেছে, এবং আপনি বলেছেন যে 1 বছর বা 15 মাস পরে এসে কি মনে হচ্ছে, 1 বছর বা 15 মাস পরে না। আমার যেহেতু সবকিছু রেকর্ডেড, আমার যে চ্যানেলটি আছে ছোটখাটো, সেখানে আপনি দেখবেন যে আগস্টে সরকার পতন ঘটলো, আগস্টের শেষ থেকে অর্থাৎ 20-25 দিন পর থেকেই আমি যেন আবার নতুন করে সচেতন হলাম যে না, এটা তো আমরা চাইনি। বিকজ আমাদের বাক স্বাধীনতা হুমকি মুখে পড়ছে, গণতন্ত্র নতুন করে হুমকি মুখে পড়ছে, নির্বাচন নিয়ে এক ধরনের জটিলতা, এক ধরনের কনস্পিরেসি তখন তখন থেকে আমি গন্ধ পাওয়া শুরু করেছি। এবং আমাদের অস্তিত্বে যে শেকড়, মুক্তিযুদ্ধের যে বিষয়টি আদর্শ নিয়ে, সেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে একটি গোষ্ঠী খেলায় মেতে উঠলো। সো আমার কাছে মনে হচ্ছিল যে প্রচন্ড ভাবে ভুল করিনি, প্রচন্ড ভাবে আবারও আমরা নতুন একটা সংকটে পতিত হয়েছি, এবং এই সংকট ঘনীভূত হবে। সো সেই জায়গা থেকে উত্তরণের পথ আমি ব্যক্তিগতভাবে এখনো দেখছি না। আপনি বর্তমান সময়ের কথা একটু বললেন, আমি পারিবারিক জীবন থেকে হোক, ব্যক্তি জীবন, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, জাতীয় কিংবা সামাজিক জায়গা থেকে হোক, অবক্ষয়গুলো আরো ভয়ঙ্কর আকারে শুরু হয়েছে। জি, আরেকটা জিনিস, এই সরকার দেখলাম আমরা প্রায় যখন তারা কথা বলে, তারা একটা কথা খুবই বলে, মুখস্থের মতো অনেকটা তোতা পাখির মতো তারা বলে যে তাদের 3টা কমিটমেন্ট। 1 নম্বর হলো বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। তো বিচারের একটা আমরা ধাপ দেখলাম। আমি যদি একদম সহজ মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি, যে বিচারের কমিটমেন্ট তারা করেছিল এবং সেই বিচারের যে ধাপটা আমরা দৃশ্যমান হলো গত পরশুদিন 17 তারিখে, এই বিচারের এই যে মানে আপনার রায় বলেন অথবা বিচারে এই যে মানে আপনার যে দৃশ্যমান যে অগ্রগতি, আপনি কি সন্তুষ্ট? প্রশ্ন ওঠে না? বিচার তো আমরা সবাই চাই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন মানুষ কে বিচার চায় না? প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না, এবং এই সুযোগগুলো করে দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে আমি যেসব বিষয় নিয়ে শঙ্কার কথা বললাম, এই সবকিছু সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। যদি বলেন কেন, আমি অত পণ্ডিত ব্যক্তি নই, আমার পড়াশোনার ব্যাপ্তি অত বেশি নয় আপনার মতো। আপনি প্রচুর পড়াশোনা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করেছেন, যেটি আমার করতে হয়নি। আমি টুকটাক করি, টুকটাক করি। যখন কোন সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ।
আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল। খুব স্বাভাবিকভাবেই তার পরের স্টেজ জঙ্গিবাদ বা চরমপন্থা, এবং তার বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাচ্ছি। নানান ভাবে সে নারীদেরকে কটূক্তি করা থেকে শুরু করে, এবং এক শ্রেণী মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সাম্প্রদায়িকতাবাদের যে চরম একটা জয় জয়কার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, এটাই পরের স্টেজ। এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল, একবার দুইবার না, এবং সর্বত্র সামান্য রিপোর্টার্স ইউনিটি নির্বাচন কিংবা প্রেস ক্লাবের নির্বাচন, সেখানেও পাতানো নির্বাচন হয়, কোথায় না হয়, প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। যদিও পেটা তাকে অনেক বেশি করতে হয়েছে, খেসারত তাকে বেশি দিতে হয়েছে, শুধু তাকে কেন, সেই খেসারতটা আমাদের সবাইকে দিতে হচ্ছে। অতএব আওয়ামী লীগের মানে শেখ হাসিনার যে বিচার, মানে আপনি জুলাই আন্দোলনের কথা বলছেন, এত এত মানুষ মারা গেল, বিচারটা তো আমরা অবশ্যই সবাই চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত মানুষ হত্যাকাণ্ডের পিছনে আসলে দায়ী কারা? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে। আমারও ধারণা ছিল, কেন আমি পথে নেমেছিলাম, আপনি যে বললেন, মনে করিয়ে দিলেন আমাকে যে মাঠে আন্দোলন আন্দোলনটা আন্দোলনের সাথে সহমর্মিতা বা কি বলে এটাকে, সমর্থন জানাচ্ছিলাম যে সরকারের পতন দরকার। এত এত রক্ত, এত এত রক্ত আমাদের প্রতিদিন দেখতে হচ্ছিল, প্রতিটা মানুষের বিবেক নাড়া দিচ্ছিল। সো খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে সরকারের ইন্ধনে বা সরকারি নির্দেশেই মানুষ একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু পরে তো আমাদের টনক নড়েছে। আপনিও নিশ্চয়ই কিছুটা হলেও কনফিউজিং অবস্থা আছেন যে এই মানুষগুলোকে কি একটা গভর্নমেন্টের নির্দেশেই মারা হয়েছে, বা গভর্নমেন্টের নির্দেশে, না এর পিছনে আরো কোনো লাইন ছিল? স্নাইপার রাইফেল কোত্থেকে এলো? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, 4 দিনের মধ্যে তার স্বরাষ্ট্র উপদেষ্টা পদ কেন চলে গেল, কেন তাকে চেঞ্জ করা হলো? তিনি একটা প্রশ্ন রাইজ করেছিলেন, আহত পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি বলেছিলেন, এখানে তো স্নাইপার রাইফেলের গুলি, এই রাইফেল তো যার তার কাছে যাওয়ার কথা নয়। এবং তার ওই মন্তব্যের পরপরই তার মানে মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল। কেন, কি কারণে? এবং জাতিসংঘ যে 1400 মানুষ মানে নিহতের কথা বলছে, সরকার নিজে বলছে 5 আগস্ট পর্যন্ত 832 জন নিহত হয়েছে, সরকার মেরেছে, মানে আওয়ামী লীগ সরকার মেরেছে। আচ্ছা ঠিক আছে, পরের যে 568 জন, সেটা কারা মারলো? যদি 568 জন অন্য কোনো শক্তি মেরে থাকে, তাহলে তো এই 832 জনের মধ্যেও অবশ্যই সেই শক্তি কাজ করেছে। মুগ্ধর গায়ে স্নাইপার রাইফেলের গুলি কে মারলো? সিরাজগঞ্জে 18 জন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এবং সেই হত্যাকাণ্ডের দাবিদার হতে গিয়ে, কৃতিত্বের দাবিদার হতে গিয়ে এখন যারা মঞ্চে রয়েছে, রাজনৈতিক মঞ্চে 2-3টে শক্তি, তারা তো একে অপরে কামড়াকামড়ি করছে, আমরা মেরেছি, আমরা মেরেছি। এবং আমরা যেমন দেখেছি যুবলীগের ক্যাডারদের অস্ত্র হাতে নামতে মিরপুরে, ছাত্রলীগের ক্যাডারদের, আমি দেখেছি ছাত্রলীগের ক্যাডার, আমরা সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে দাঁড়িয়েছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে, তখন ছাত্রলীগের ছেলেপেলে আমার মেয়ের উপর চালিয়েছিল, আমার উপর হামলা চালিয়েছিল। এগুলো তো মিথ্যা নয়, এগুলো তো মিথ্যা নয়। পুলিশ গুলি করছে আবু সাইদকে, সে ছড়া গুলি হোক যাই হোক করছে, তো আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে, সেই আবু সাইদের প্রসঙ্গ এলো শেখ হাসিনার বিচারের বেলায়। তিনি সুপ্রিয়ার কমান্ডার হিসেবে তার কমান্ডিং এ এগুলো হচ্ছে, এই জন্য তিনি দায় এড়াতে পারেন না, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বড় অদ্ভুত বিষয়, যেই মানুষ হত্যা করলো সরাসরি, আমরা ওপেন দেখছি, সারা বিশ্ব দেখছে, সেই মানুষগুলোর কথা আনা হলো না, নাকি তাদের একটা আলাদা বিচার করা হবে? আমি জানি না, আইনের লোক না আমি, আইন রক্ষাকারী বাহিনীর লোক না, এবং এবং মানে বড় অদ্ভুত লাগে বিচারগুলো আসলে কি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ প্রশ্ন তুলেছে, অতি তড়িৎ গতিতে বিচার হয়েছে, এবং সেখানে সাক্ষীদেরকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি সমানভাবে, এবং আরো নানান ধরনের ত্রুটি রয়েছে। আসামির অনুপস্থিতিতে এই বিচার হয়েছে, আসামির সপক্ষে শক্ত কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নগুলো তো আমাদের না, এগুলো তো আন্তর্জাতিক সংগঠনগুলো অ্যারাইজ করছে। তো তাদের এই কথাগুলো তো আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না। সবচেয়ে বড় কথা, যে ট্রাইব্যুনালে শাসনের বিচার হলো, সেখানে কেন বিচার করতে হলো? বিচারের আর কোনো জায়গা ছিল না? তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত না? আমি তো বলছি না যে শেখ হাসিনা একেবারে নির্দোষ, নির্দোষ কতখানি দোষী অবশ্যই আমরা সেগুলো জানতে চাই, এবং তার বিচারের রায়ও চাই, যে কারো বিচার, যেই অপরাধী হোক।
কিন্তু কথা হচ্ছে কি, শুরু থেকেই ওই যে আমি বলছিলাম যে 5 আগস্টের পর 20-25 দিনের মধ্যে যখন জেনে গেলাম মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা এক ধরনের ষড়যন্ত্র চলছে, তাহলে কি আমরা প্রশ্ন যদি করি যে এটি তারই একটা পার্ট, সেখানে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঝুলাতে হবে। এবং এটা তো স্পষ্ট আইনের লঙ্ঘন যে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল 71-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য, একেবারে স্পষ্ট বলা। সেই ট্রাইব্যুনালে কেন আরেকটা আন্দোলনের, যেই আন্দোলনকে আমি কোনো অবস্থাতেই 71 তুলনা করতে চাই না, অবশ্যই 71 অনেক মানে মর্মদায়ক ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা বলে কোন অবস্থাতেই আমি 71-এর সাথে তুলনা করতে পারি না। যাই হোক, তো সেখানেই কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে? এবং যে ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, আপনি বলেন, দেখেন কি হাস্যকর একটা বিষয়, মানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, তিনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টবি ক্যাটম্যান, যেই টবি ক্যাটম্যান ব্রিটিশ আইনজীবী, জামায়াতে ইসলামী কিংবা যুদ্ধাপরাধীদের আইনজীবীর পরামর্শক ছিলেন, সেই তিনি আবার এখন ওই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক। মানে এইগুলো আপনি আপনি একটু আগে বলছেন। জি, এগুলো নানা রকম বিতর্ক আমার মনে হয় সামনের দিনগুলিতে আরো হবে। তবে আপনি যে কথাটা বললেন যে দেখেন, এটা তো আমার আপনার কথা না, আপনি তো আপনার কথা বললেন না, আপনি তো এখানে মানে আপনার বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো তাদের যে অবজারভেশনটা সেটাই তো উল্লেখ করলেন। এখন সেই জবাব কিন্তু সরকারকে একসময় দিতে হবে, আজকে হয়তো দিবে না, কালকে হয়তো দিবে, আমি জানি না কি দিবে তারা। আমি ওনাদের অঙ্গীকারের দ্বিতীয় পয়েন্টটা সংস্কার। জি, উত্তর দেয় না, সরকারগুলো উত্তর দেয় না, দেয় দেয় না, না, দেয় না। তারা এটা না আগের দিয়ে সরকারও দেয় নাই, এটা আগের জি, সরকারও দেয় না, এই সরকারও দেয় না। তো আমি সেটাই। ওনাদের যে অঙ্গীকারের যে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এত লম্বা হয়ে যাবে। আমি সরাসরি তৃতীয় পয়েন্টে আসছি, সংস্কার নিয়ে আমরা আরেকদিন আলোপ করবো। আমরা জি। তৃতীয় যে পয়েন্টটা, যে নির্বাচন, আপনি একটু সংক্ষেপে আমাকে বলবেন যে এই প্রেক্ষিতে, সামগ্রিক যে প্রেক্ষিতে আপনি দেখছেন যা ঘটছে দেশে, এই প্রেক্ষিতে আপনার কাছে সামনে নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি যথেষ্ট কনফিউজিং অবস্থায় রয়েছে এখনো, নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা এই সরকারের কোনো নির্বাচন আদৌ হবে কিনা। এখন যা কিছু দেখছি, এই যে সংস্কার মহস্য বললেন না, এগুলো বিলিভ ইট অর নট, আমি সংস্কারের যে টানা 9-10 মাস সংস্কার ধরনের আলোচনা হয়েছে, আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি, জানি যে এগুলো কিচ্ছু হবে না, একটা সংস্কার হবে না। এগুলো মাত্র মানুষকে মানে টাইম পাস করা, মানুষকে একটা কিছুর মধ্যে রাখা, এগুলো একটা কিছু হবে না। সংস্কার দূরের কথা, এবং সংস্কারকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই যে গণভোট ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা শক্তির টাইম পাস করতে যাচ্ছে। এইগুলো করে বরঞ্চ তাদের মধ্য থেকেই আওয়ামী লীগ হয়তো নির্বাচন চায়, আওয়ামী লীগ হয়তো সহিংসতা করবে, হয়তো তাদের কথাবার্তায় সেই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় সেই ধরনের ইঙ্গিতই দিয়েছেন রয়টার্সকে। কিন্তু আওয়ামী লীগ যদি সহিংসতা নাও করে, তাও কি মনে হয় আপনার নির্বাচন হবে? এই যে নির্বাচনের তফসিল ঘোষণা বাকি আছে হয়তো হাতে গোনা 10-15 দিন, ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করার কথা, তার মধ্য দিয়ে গণভোট চাওয়া হয়। আর একটা হাস্যকর বিষয়, মানুষকে কিভাবে বোকা বানাতে পারে রাজনৈতিক শক্তিগুলা, মানে একের পর এক নমুনা আমরা পাচ্ছি। অতএব নির্বাচন আদৌ হবে কিনা যথেষ্ট কনফিউজড। তাহলে আর আলোচনার কি বলবো। আহ প্রিয় দর্শক, আপনারা শুনলেন মঞ্জুর আলম পান্নার উপলব্ধির কথা। আমি যেটা শুরুতে বলেছিলাম, এই সরকারের 3টা অঙ্গীকার ছিল: একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। বিচার এবং সংস্কার নিয়ে মঞ্জুর আলম পান্নার মতো আমি নিজেও হতাশ। আর বাকি হলো নির্বাচন। নির্বাচন নিয়ে পান্না খুব সহজে, খুব অল্প কথায় যে 2-3টা কথা বললেন, সেগুলো যদি আপনারা একবার বিবেচনায় নেন, আপনারাও কিন্তু খুব বেশি একটা কি আশাবাদী হতে পারবেন? আমরা বরং এখন হিসেব করতে বসি যে 1 বছর কয়েক মাস। গণভোট আর জুলাই সনদ নিয়ে যে টেনশন ছিল বিএনপি, সেটাও গেল। ভোটের দিন গণভোট হবে, এটা নিয়ে বিএনপির আর কোনো টেনশন নেই। এখন হলো সামনে একটাই পথ বা একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সংসদ নির্বাচন। কিন্তু এই সংসদ নির্বাচনে বিএনপি 63টা আসন ফাঁকা রাখছে। 63টা আসন, 237টা ঘোষণা করছে, 63টা শরিকদের জন্য রাখছে। এগুলো পুরোটা না, তার মধ্যে বেশ কিছু আসন তারা দেবে, হয়তো 10টা, 15টা, 20টা।
প্রত্যেকটা শরিকদের জন্য প্রত্যেকটা আসলেই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কারণ বিএনপির নমিনেশনে প্রাথমিক এটা যদি বহাল থাকে, এটা যদি সংশোধন না করে, সেটাও বিপজ্জনক হবে। সেখান থেকেও মনে করেন যে 20-25 জন নাই, তারপরে শরিকদের আপনি কয়টা দেবেন? 20টা দেবেন, 20টার মধ্যে মনে করেন 15টা নাই হয়ে যাবে। তাহলে এইদিকে মানে 25টা ধরেন, বিএনপি যেভাবে নমিনেশন গুলি দিছে, যদি যাচাই বাছাই করে কারেকশন করে তাহলে ভালো, আর যদি না করে মনে করেন 25টা নাই, আর ওইদিকে শরিকদের জন্য যদি 20টা করে তাহলে 15টা নাই, তাহলে 25 আর 15 কত? 30-40টা নাই। আর এমনি কম্পিটিশন করে জামাত কয়টা জিতবে হিসাব করেন, জিতবে তো, আর অনায়াসে পেয়ে যাচ্ছে 40টা। কারণ এই শরিকরা ধানের শীষ প্রতীক ছাড়া তারা কুলাইতে পারবে না। জামাত সুবিধাজনক অবস্থায় আছে, তার দাড়ি পাল্লাও পরিচিত, আবার ওই যে হাত পাখার সাথে যেটা নেবে যে দলটাকে, ওটাও পরিচিত। তাহলে কঠিন চ্যালেঞ্জ। এই অবস্থায় এখনো পর্যন্ত শরিকদেরকে যে কটা দেবে জানা যাচ্ছে, সাদাত হোসেন সেলিম পরিচিত মুখ, তার বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু প্রতীক তো লাগবে। আচ্ছা, প্রতীকও বাদ দেন, এখনো তাকে ডিক্লেয়ার করা হয়নি, তো সে কি ইলেকশন করবে? নুরুল হক নূরকে দেবেন, ওখানে হাসান মামুন শক্তিশালী প্রার্থী, বিএনপি নেতা কর্মীদের কাছে জনপ্রিয়, ওই জায়গায় নূরকে দেবেন কি দেবেন না সিদ্ধান্তটা এখনো হয়নি। রাশেদের ব্যাপারটাও একই রকম। তারপরে আসমা আব্দুর রব মনে করবেন না, তানিয়া রব করবেন তার স্ত্রী। তারপরে ওনাদের সেক্রেটারি মাহমুদ, তার কি হবে? জুনায়েদ সাকির কি হবে? মাহমুদুর রহমান মান্না, এই ওনারা ধরেন পরিচিত, কিন্তু ওনাদের প্রতীকের কারণে তো বেকায়দে পড়বে, এটা ইনশিওর করতে পারেনি এখনো বিএনপি। ওই দলগুলো জোরদার কোনো আন্দোলন করছে বা চাপাচাপি করতেছে সেটাও না। তারেক রহমান যাই হোক না কেন, সে তো তাও অনশন করে একটা মোটামুটি একটা পর্যায়ে আসছে, তার আমজনতা দল, কিন্তু ওনারা তো আমি দেখি না কোনো নড়াচড়া করতে। এটা কি বিএনপিরই দায়? তো বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে কিন্তু চলে যাচ্ছে আরপিও। এখন সংশোধনের পর সব দল প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এখন এনসিপি আর জামাতও পেয়ে বসছে, বলছে হ্যাঁ প্রতীক নিয়ে তোমাদেরকে ইলেকশন করতে হবে, যার যার দল তার তার। তাদের তো এতটা যায় আসে না, কিন্তু বিএনপি তো যায় আসে। এই যে আমি হিসাব করলাম, এখনো কিন্তু বিএনপি তাদের নিজেদের তালিকাটা সংশোধন করেনি, কিন্তু সংশোধন কিন্তু জরুরি। এই যে কুমিল্লা 6 সদর, সুনামগঞ্জ 1, তারপরে কুষ্টিয়ার অন্তত 2টা আসন, চট্টগ্রামের বেশ কিছু, সব মিলায় 10 থেকে 15টা আসন দ্রুত বেগে কারেকশন করতে হবে, নতুবা কিন্তু বিপদ ঘনায় আসবে। বিএনপির যাদেরকে এমন এমন কিছু প্রার্থী আছে যাদেরকে দেওয়া হয়নি, তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ালেও হয় জিতবে, না হলে ওই স্বতন্ত্রও জিতবে না, বিএনপির প্রার্থীও জিতবে না, মাঝখান থেকে জামাত ঢুকে যাবে, জামাত জিতে আসবে। বিএনপিকে পুরো বিষয়টা নির্মোহভাবে বিবেচনা করতে হবে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা হয়তো ইনফ্লুয়েন্সড হইতে পারি, আমাদের মনে হইতে পারে, কিন্তু বিএনপি তারকেই সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরকম সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন নির্মোহ লোক বিএনপিতে যদি না থাকে, দল ডুববে। আমাদের কথা অনুযায়ী কাউকে নমিনেশন দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই। তার মানে এই নির্বাচনে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি এই কথাটা বিশ্লেষণ করার আগে আমি একটা ভিডিও দেখাই, তারপরে একটু আলোচনা করব এই বিষয়ে। দেখেন, আপনাদের যদি আজকে বিষয়টা এমন হয়তো যে বিচারটা ঠিক হচ্ছে না, তাই প্রোটেস্ট করতেছেন, লজিক্যাল আমার মনে হয়
যদি বিচার মনে করেন যে না ঠিক আছে কোনো একটা কিছু যে বিচারটা ঠিক হচ্ছে না, মানে যে যার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে না, আপনি কি বলেন বিচার কি লজিক্যাল হয়েছে? বিচার লজিক্যাল হয়েছে, তাহলে আপনাদের এখানে থাকার কোনো মানে নেই। স্যার আমি বলি এখানে শুনেন, বিচার যদি লজিক্যাল না হতো তাহলে আপনারা রাস্তায় থাকেন। হেফাজতের উপর হামলা থেকে শুরু করে জুলাই এই অবধি হাজার হাজার মানুষ খুন করা হয়েছে, সেই হাতে সেই হাজার হাজার মানুষ খুন করার বিনিময়ে আজকে কারায় আমরা পাইছি। এর আগে তো যেগুলো চলে গেছে আপনার রায়টা তো রায়টাই তো নেই, রায়টা মিনস কি একটা জায়গাটা জোর করে যেখানে স্যার পুরো দেশ জানে যে ব্যক্তি দোষী রাষ্ট্রদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী অপরাধ তো সেখানে ওনার অস্তিত্ব আমরা কেন রাখবো ভাই? এইখানে তো আপনার হয়েদের আমাদের দেশেরই তো মানুষ, সব জায়গাতে সারা দেশে অস্তিত্ব আছে, আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট? আমরা এইখানে এটা হচ্ছে ক্যাপলা, ক্যাপলাটা ভেঙে দিতে পারলে সরকারি মুখে হয়ে যাবে কখনো মানে এগুলা এটা আপনি লজিক্যাল চিন্তা করেন, এটা না হয় না, এটা সম্ভব না। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি দর্শক, এটা বলা যায় সেনা কর্মকর্তার একটা অসহায় উক্তি, কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। সেনা সদস্যরা, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেও যেই অ্যানার্কি ছিল এই 32 নম্বরকে ঘিরে বিচারের দিনে, যেদিন ট্রাইব্যুনাল একটা বিচার করছে, সমস্ত দেশে বিদেশের সমস্ত ফোকাস পয়েন্ট ছিল ট্রাইব্যুনালের দিকে যে কি বিচার হয়। বাইরে স্বজনরা ছিল, তাদের মধ্যে আনন্দ একদিকে, কান্না যে তারা বিচার পাচ্ছে, আবার আনন্দ হচ্ছে যে বিচার হচ্ছে, আর বেদনাও তাদের মধ্যে স্মৃতিতে ভেসে আসছিল। এরকম একটা ফোকাস পয়েন্টে যখন সবার মনোযোগ, ঠিক সেই সময় খেয়াল করেন তো 32 নম্বরকে ঘিরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কত 100-150 লোক হঠাৎ করে চলে গেল, আসলো এক্সোভেটার, বুলডোজার, কি 32 নম্বর ভাঙা হবে, 32 নম্বর এই নিয়ে বোধহয় 2-3 বার, সর্বশেষ যে তাদের তো আর কোনো অস্তিত্ব নেই, অল্প কিছু অবকাঠামো আছে, সেখানে ভাঙার কি হলো? আর এটা কি ভাঙার জন্য কি কোর্ট নির্দেশ দিছে? আইন কি বলছে যে তুমি ভাঙো? যদি ভাঙতে হয় বাকিগুলো সমান করতে হয়, তো এটা তো সরকার একবার করবে, তারপরে তার সিদ্ধান্ত অনুযায়ী করবে। কোনো ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে নিতে পারে? তাহলে তো আর বিচারের দরকার কি ছিল? তাহলে ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত বসায় সবাইকে ফাঁসি দিয়ে দিলেই হয়। তাহলে এই 8 মাস ধরে, প্রায় 8 মাসের বেশি, 1 বছর ধরে যে ট্রাইব্যুনালটা চললো, বিচারটা তাহলে কেন? এটা তো আইনের আওতায় বিচারটা হচ্ছে। তো সেনাবাহিনী প্রধান উপদেষ্টা যে এই যে আহ্বান জানালেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে, সেনাবাহিনীর সহায়তা কামনা করলেন। সেনাবাহিনী 32 নম্বরে এসেই হিমশিম খাচ্ছে, দেখেন, বুঝাইতে যে এটা উড়াই দেবে তারা। কেন উড়াই দেবে? সে বলছে রায় তো পাইছেন, রায়টা ঠিক আছে কিনা? বলে হ্যাঁ, রায় ঠিক আছে, কিন্তু তারপরও করবে। এরকম যদি মনোভাব থাকে, এবং দেখেন এদের গায়েও হাত দিতে পারতেছে না, অ্যারেস্টও করতে পারতেছে না, তো এরা তো ধরেন এইরকম নির্বাচন তো আরো বড় আঙ্গিক হবে। তো এই অবস্থায় যদি মবগুলো যদি ছড়ায় ছিটায় যায় সারা দেশে, সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী লাঠিচার্জ করলে বলবে যে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপর এখনো অত্যাচার করতেছে। সেনাবাহিনী নিজের মানে সমস্ত মানে শরীর দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে, তার ধাক্কাটা, এই চাপটা তার শরীরের উপর দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছেন প্রধান উপদেষ্টা। তো জনগণ, পাবলিক, এই যে এই মব যারা, তারা কি সহযোগিতা করছে? এই যে একটা সামান্য একটা 32 নম্বরের এই ঘটনায়, যেটা ছিল একেবারে অযৌক্তিক, এখানেই দেখেন কি অবস্থা। আর যখন নাকি মানে নির্বাচনটা তো একটা ক্ষমতার লড়াই, ওই সময় সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীকে সহযোগিতা করবে এই মানসিকতা তো আমি দেখছি না। এখানে যারা আসলো তারা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের শিক্ষা রেখে একটা মেয়েকে দেখলাম ইংরেজি ভাষায় কথা বলতেছে, কি তার স্মার্টনেস, আমি মুগ্ধ। কিন্তু তার এই যে উদ্যোগ, আয়োজনটা, এটা কি আইনানুগ? এটা কি আইন বহির্ভূত না? এটা তো বেআইনি কাজ। এটা তো সাথে সাথেই তাকে অ্যারেস্ট করার কথা না। তাকে অ্যারেস্ট করলে যেহেতু আর একটা অন্যদিকে টার্ন নেবে, সুতরাং অ্যারেস্টও করেনি, লাঠিচার্জও করেনি।
যতটুক পারছে, না করলে নয় সেটা করছে, না করলে কোনোভাবে মবটা ঠেকানো যাচ্ছিল না। এইরকম পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে? প্রধান উপদেষ্টার সেই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী কি করবে? আমি কিন্তু সত্যি মানে আতঙ্কিত এবং উৎকণ্ঠিত, উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত। এবং নির্বাচনও হবে এবং নির্বাচনের দিনই গণভোট হবে, এবং তিনি মোটা দাগে 4টি প্রশ্নের কথা বলেছেন, যে 4টি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। একটি বিষয় পরিষ্কার হয় নাই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার যে ব্যাপারটা ছিল, অর্থাৎ গণপরিষদ, সেটা কি এই গণভোটের প্রশ্নের মধ্যে আছে কিনা, কারণ উনি যে 4টা প্রশ্ন বলেছেন তার মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথাটা নাই। আরেকটি বিষয় আছে যে জুলাই সনদে যে প্রক্রিয়া বলা হয়েছে, সেই প্রক্রিয়া নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি গঠিত হবে। এটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য, কিন্তু এই নির্বাচনে তার সেটা হচ্ছে না। ফলে এই গণভোট আসলে এই নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলছে না, এটা ধরে নেওয়া যেতে পারে। এবং তার মানে এই নির্বাচনটা যে সংবিধান এখন আছে সেই সংবিধানের আইন অনুযায়ী হচ্ছে। ফলে আমরা ধরে নিচ্ছি যে গণভোটের পরে পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা আসলে এই জুলাই সনদের আলোকে হবে। আর বাকি যে কথা তিনি বলেছেন তার মধ্যে আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেইগুলার ব্যাপারে আমরা, অর্থাৎ জনগণ হ্যাঁ না ভোট দিবে, আর যেগুলোতে ঐকমত্য হয় নাই সেগুলা সংসদ পরবর্তীতে সংশোধন করবে। তো তার মানে উনি সংসদে আলোচনার সুযোগটাও দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে ওই যে 270 দিনে অটো পাস হয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, এটা কি বাতিল হলো কিনা, এটা এখন একটা জানা দরকার, যে 270 দিন অটো পাস হবে না। আরেকটা হচ্ছে যে উনি বলেছেন যে 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে এই সংশোধন প্রক্রিয়া হবে এবং তারপরে 30 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে, এরকম একটা কিছু তিনি বলেছেন। এবং উচ্চকক্ষে তিনি বলে দিয়েছেন যে উচ্চকক্ষে পিআর হবে ভোটের ভিত্তিতে, অর্থাৎ ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে, আসনের ভিত্তিতে না, যেটা আবার বিএনপি চায় না। বিএনপি মনে করে যে আসনের ভিত্তিতেই হওয়া উচিত, অর্থাৎ পিআর বাই দ্য ভোট অফ দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। আর উনি বলেছেন না, পিআর বাই ডিরেক্ট ভোট, ডিরেক্ট ভোটের পার্সেন্টেজ, এই আর কি। তো এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি অনেক কথা বলবেন। মোটা দাগে আমি মনে করি যে এটা একটা ভালো ভাষণ, এই জন্য যে কয়েকটা জিনিস নিশ্চিত হয়েছে। একটা হচ্ছে গণভোট হবে, আর একটা হচ্ছে নির্বাচন হবে, এবং নির্বাচন হওয়াটা খুব জরুরি, এবং সেটা যে আরো নিশ্চিত হওয়া গিয়েছে সেটার জন্য আমি মনে করি যে এটা একটা ভালো সুসংবাদ। আরেকটা হচ্ছে যে এই নোট অফ ডিসেন্টকে যে অগ্রাহ্য করা ঠিক হয় নাই, মানে এই বক্তৃতার ভিতর দিয়ে বের হয়ে এসেছে যে অনৈক্যের জায়গাগুলি উনি সংসদের হাতে ছাড়তে পেরেছেন, এই আর কি। না, কিন্তু আপনি যেভাবে বলছেন প্রতিক্রিয়া কিন্তু ঠিক সেভাবে আসছে না। যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান উপদেষ্টা নিজেই সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। আর গোলাম পরোয়ার, জামাতের নেতা, তিনি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচনের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। আপনি কি বলবেন? গণদাবি কিভাবে বুঝলো? গণদাবি জানার জন্যই তো গণভোট। ওনারা নিজেরা নিজেরা মনে মনে গণদাবি ঠিক করলে হবে? ওনাদের দাবি উপেক্ষিত হয়েছে, জামাতের দাবি উপেক্ষিত হয়েছে, যেটা বিএনপির একটা দাবি উপেক্ষিত হয়েছে। বিএনপি বলেছিল না যে পিআর তারা কিভাবে চায় উচ্চকক্ষে, তো সেটা উপেক্ষিত হয়েছে। আর তাদের গণভোটের দিন তারিখের দাবিটা উপেক্ষিত হয়েছে, গণভোট তো উপেক্ষিত হয়নি। জনগণ গণভোট যদি চায়, এটা যদি ঠিক হয়ে থাকে, যদিও এটার ব্যাপারে কোনো ইয়ে নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু তারপর আমরা ধরে নিলাম যে জনগণ গণভোট দিতে চায়, তো সেই গণভোটের তারিখ কবে হবে, এই তারিখটা শুধু ডিফারেন্স হয়ে গেলে গণদাবি উপেক্ষিত হয়ে যায়। ওনারা কি করে গণদাবি টের পায়? এটা একটা অদ্ভুত কথা না? ওনারা কি সার্ভে করেছে, না ফোনে জেনেছে, নাকি জনগণ এসে এসে কানে কানে বলে যায়? এটা বললে হবে না। আমি মনে করি যে এটা আর কি একটা রাজনৈতিক বিষয়, এটা গণদাবি উপেক্ষিত হয়েছে কথাটা ঠিক না। আরেকটা আসছে যে সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোন পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা, কিন্তু সেটার কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা সম্পূর্ণভাবে একটা আমি বলবো যে সংসদের যে ক্ষমতা বা সংসদের যে সার্বভৌমত্ব বা আইন প্রণেতাদের যে ক্ষমতা, সেইটাকে ক্ষুণ্ণ করা হয়। কেননা এইটাও কিন্তু বলা আছে যে সংবিধান সংশোধনের ব্যাপারে পিআর পদ্ধতিতে যে উচ্চ কক্ষ হবে, সেই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধিত হবে। তাহলে সংবিধান যদি সংশোধিত হয় উচ্চ কক্ষের ভোটারদের মানে উচ্চ কক্ষের সদস্যদের সম্মতি সাপেক্ষে সংখ্যাগরিষ্ঠের,
তাইলে আবার সংস্কার পরিষদ নামে আলাদা একটা বডির প্রয়োজন কি? আর সংবিধান সংস্কার পরিষদে যদি থাকে তাহলে তো সংবিধান নিয়ে তারাই আলোচনা করবে, তারাই সংস্কার করবে। তাইলে আর সংসদ সদস্যদের কাজ কি? তারা সংবিধানে হাত দিতে পারবে না, তারা সংবিধান সংস্কার করতে পারবে না। ইলেকটেড বডি, যারা ইলেকটেড, তারা যদি সংবিধান নিয়ে কথা না বলে, বরং নন ইলেকটেড সিলেক্টেড পিপল তারা যদি সংবিধান নিয়ে কথা বলে, এটা সঠিক হবে না। এটা তো দেখা যাবে যে আহ, এই ঐক্যমত বিষয়ের অনেক বিষয়গুলো যখন নাকি যেটা সংবিধান সম্পর্কিত ওইটার যখন নাকি তারা পাশ করতে যাবে, তখন দেখা যাবে উচ্চকক্ষের যারা তারা মনে করলো যে না এটা সঠিক না, তখন তারা আবার ভেটো দিল। তাহলে তো একটা জটিলতা তৈরি হয়ে যাবে না, কিনা ওইখানে শেষ মনে হয় পর্যন্ত। একটা ব্যাপার বলা আছে যে উচ্চকক্ষ কয়বার ফেরত পাঠাতে পারবে, তারপরে আবার আচ্ছা আচ্ছা। 2বার ফেরত পাঠাতে পারে, তারপরে যদি আর উচ্চকক্ষের কিছু বলার থাকবে না, এরকম কি কি ব্যাপার আছে। যাই হোক, এটা তারা হয়তো প্রসেস ঠিক করবেন। জনপ্রতিনিধি অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিতরাই ইনডিরেক্ট ভোটটা দেন, তার মানে ওইখানেও জনগণের একটা মতামত থাকে। তাই কোন সিলেক্টেড বডি কিংবা সার্চ কমিটি তৈরি করা সাংবিধানিক বডি কোনোভাবেই সংসদের যে সার্বভৌমত্ব কিংবা আইন প্রণেতাদের যে অধিকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না। এবং আইন প্রণেতাদের যে অধিকার, সেখানে একটা বড় অধিকার হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করা, সাংবিধানিক আইন প্রণয়ন করা, সংবিধানকে সংশোধন করা। তাহলে এই জায়গাতে কোনো কমিশন কিংবা কোনো বডি, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এসে যদি খবরদারি করে, এটা আসলে হতে পারে না। এবং পাশাপাশি এমন কোনো বডি তৈরি হতে পারে না যারা এই ধরনের মৌলিক বিষয় সিদ্ধান্ত নিবে, যারা অপ্রত্যক্ষ ভোটে, এমনকি সংসদ সদস্য বা নির্বাচিত ব্যক্তিবর্গেরও ভোট নয়, অন্য কোনোভাবে নির্বাচিত হন। ফলে যে কোনোভাবেই জনগণের অংশ নাই, এমন কোনোভাবে কোনো সাংবিধানিক বডি তৈরি হতে পারে না। এখন এই যে চারটা বিষয় একত্রিত করে কি একটা মানে হানা দিতে হবে, আপনি বলেন যে এটা তো একটা মানে যথেষ্ট পড়াশোনা গবেষণা ব্যাপার, মানে সাধারণ ভোটারদের পক্ষে কি এই বিষয়বস্তুগুলো এখনো পর্যন্ত আমার ধারণা যে অনেকেই বোঝে না। তো এখন কি এই সময়ের মধ্যে তারা পড়াশোনা করবে, গণভোটে দিকে মনোযোগ দেবে, নাকি তাদের যে এমপি ভালো একটা নির্বাচনের দিকে, কোনটা দিকে কেমন একটা একটু জট পাকাবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? না, জট তো পাকিয়েছেনি, জট তো পাকানোই হয়েছে, জট খোলার তো কোনো চেষ্টাই সরকার করেন নাই। যেমন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে নির্বাচনী আইন বিধিবিধান না মেনে প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ঘোষণা করে দিয়ে বসে আছেন, এটাই তো বেআইনি। নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত কারো মনোনয়নকে বৈধতা না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা কি করে মার্কা দিয়ে ভোট চাইতেছেন? হ্যাঁ, এই মার্কা তো রাইট। তাকে দেওয়া হয়েছে, এই মার্কা তো তারা পান নাই, তার দল পেয়েছে, তার দল তাকে বলেছে তুমি প্রার্থী। তার দল তাকে রাইট। প্রার্থী বলে দিলেই কি প্রচারণা শুরু করে দেওয়া যাবে? কারণ না, উনি সেই আলটিমেটলি প্রার্থী ওনার তো মনোনয়ন পত্র বৈধতা পাবে কিনা, অ্যাকসেপ্টেড উনি নাও ঋণ হতে পারে। খেলাবে কিনা, হ্যাঁ উনি হুম। ঋণ খেলাবে কিনা, নানান কারণে ওনার মনোনয়ন অবৈধ হয়ে যেতে পারে। ওনার মনোনয়ন গ্রহণ করতে না পারে নির্বাচন কমিশন। তাহলে ওনারা কিসের ভিত্তিতে এই জনদুর্ভোগ তৈরি করছেন, মিছিল করছেন, শব্দ করছেন? নির্বাচন কমিশন চুপ করে বসে আছে কেন? নির্বাচন কমিশন তো যারা এগুলা করছে তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে এই কারণে আপনারা নির্বাচনী বিধি লঙ্ঘন করার দায়ে আপনাদের মনোনয়ন গ্রহণই করব না, আপনাদেরকে এখনই অবৈধ ঘোষণা করে দেবো। তাদের তো এটা বলা উচিত। এক, দ্বিতীয় হচ্ছে এই যে শব্দ দূষণ। এই সরকারের রেজওয়ানা হাসান উনি বলেছিলেন যে হর্ন বাজাইতে দিবেন না, আর এখন যে নির্বাচনের নামে সারাদিন কানের কাছে উৎকট হিন্দি গানের সুরে বাংলা নির্বাচনী প্রচারণা, সেগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। উনি এখন বের হয়ে বলে না কেন যে শব্দ দূষণ হচ্ছে? তো এরকম জট বহু ওনারা পাকিয়েছেন, মুখে এক কথা বলেন কিন্তু কাজের সময় সেটা করতে পারেন না। আর এই ঐকমত্য কমিশন তো পুরাটাই ঐক্য জট কমিশন, কারণ ওনারা জট তৈরি করেছেন। এটা ওই যে ফেলুদার বই একটা লোক ছিল জটায়ু, তো এই ঐক্যমত্য কমিশন তো মূলত জটায়ু কমিশন, নানান এখন তো ভাবে একটা একটা ধরেন জটাধারী এমনিতে কমিশন। গণভোটের তো বিধানই নাই, তাহলে এই বিধান আগে ইন্ট্রোডিউস করতে হবে, এই বিধান তারপরে আবার। ইন্ট্রোডিউস করার জন্যই গণভোট, এটা খুব মজার ব্যাপার। আদেশ দিয়ে হ্যাঁ, গণভোট হচ্ছে, আবার গণভোটের বিধানটাকে বৈধ করার জন্যই আবার গণভোট হচ্ছে, আবার এটার ভিত্তিতে সংসদ গিয়ে এটাকে বৈধ করবে। মানে এইটা হচ্ছে যে আপনি মানে ডিমটা আগে না মুরগিটা আগে, তারপরে মানুষ চিন্তায় থাকবে যে কোনটা আগে হয়েছিল, ডিম আগে না মুরগি আগে। তার মানে এই যে গণভোটটা হচ্ছে, এটা বৈধতা নাই, এটাকে একটা আদেশ দিয়ে বৈধ করা হয়েছে। আবার এই আদেশ এবং গণভোট দুইটাকেই বৈধ করতে হবে সংসদে গিয়ে। আবার এই গণভোটের মধ্যে বলে দেওয়া হয়েছে যে সংসদ কি করবে, 60 দিনের মধ্যে, কি বলে, 180 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে সব সিদ্ধান্ত নিবে, এবং আরো 1 মাসের মধ্যে বাকি সিদ্ধান্ত নিবে, অর্থাৎ 210 দিন। এটা আবার এই গণভোটের মধ্যে বলা হয়েছে, যেটার বৈধতা না দিলে পরে
সেই এটার গণভোটটা বৈধতা না আপনি দিলে পরে এটা বললেন যে কার্যকরী হবে প্রথম না। সংসদের প্রথম অধিবেশনেই যদি যে বলে যে গণভোট তো সংবিধান নেই নেই এটা বাতিল, তাহলে বাতিল হওয়ার সাথে সাথে পুরো বিষয়টাই তো আপনার বাতিল হয়ে হ্যাঁ, যেতে পারে। আশা করা যায় যে কেউ এটা করবে না, কারণ গণভোটকে যে ম্যান্ডেট হিসেবে নিবে আমরা আশা করতে পারি যে এটা কেউ করবে না। কিন্তু এটা করার সুযোগ থেকে যায়, এটা করার হুম। সুযোগ অবশ্যই থেকে যায়। সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ দল হবেন এবং তাদের যদি রুট মেজরিটি থাকে, তাহলে তো তারা যে কোনো কিছু অগ্রাহ্য করে দিতে পারবেন, বা তারা নতুন ভাবে আবার গণভোট আয়োজন করতে পারবেন, বলতে পারবেন যে একটা গণভোট হয়েছে কিন্তু এখন আমরা প্রশ্নগুলিকে আরো সংহত করে আরেকটা গণভোট করব, তারা কিন্তু পারবেন করতে। এখন সব মিলাই এই ভাষণের মধ্য দিয়ে কি মানে মানে আরো ব্যবধান বাড়লো, নাকি ঐক্যবদ্ধভাবে একটা না, ভালো ব্যবধান বাড়া সম্পর্ক কমা গঠন? নির্ভর করবে, ব্যবধান বাড়া কমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে। রাজনৈতিক দলগুলি যদি এটাকে মেনে নেন এবং এইভাবে মেনে নিয়ে সংসদে যাবেন বলে ইলেকশনে যান, তাহলে এটা জট কমলো। আর ওনারা যদি না মেনে রাস্তায় রাস্তায় আন্দোলন শুরু করেন, তাহলে জট বাড়লো। মানে মূলত আসলে এখন রাজনৈতিক দলগুলির আচরণের উপর নির্ভর করবে যে জট বাড়বে না কমবে। এবং এই ভাষণে আসলে খুব যে জট কমেছে বা বেড়েছে ব্যাপারটা সেরকম না। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে মানুষ কি করে বুঝবে, মানুষ কোনোভাবে এটা বুঝতে পারবে না, এই জন্য যে এই ভাষণের মধ্যে আছে যে 30টি বিষয়ে যে ঐক্য হয়েছে, সেটাতে আমি হ্যাঁ বলছি। এই 30টা বিষয় আলাদা আলাদা করে কে পড়াশোনা করবে? তুষার ভাই, 30টা বিষয় তো দূরের কথা, আমাকেও যদি আপনি বলেন যে আচ্ছা বলেন তো প্রথম 10টা, আমি নিজেও বলতে পারবো না। না, মোটা দাগে ধরেন 5-10টা আমরা বলতে পারবো, কিন্তু এটা পাঁচ মুখস্থ করে দশটা 30টা, মুখস্থ করে 30টা বলা খুবই কঠিন। যেমন ধরেন পিয়ার, আমরা বলতে পারবো যে পিয়ার, বলতে পারবো উচ্চকক্ষ, তারপরে বলতে পারবো যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো, এরকম কিছু কিছু বিষয়। তো এগুলা তো আবার এই প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মানে এগুলা প্রশ্ন ও উত্তর ওইখানে আছে ভাষণের মধ্যে। কিন্তু এর বাইরেও যে আরো বিষয় আছে, এগুলা নিয়ে কে পড়াশোনা করবে? এই বুকলেট কে ছাপাবে? কি বিষয়ে গণভোট হচ্ছে, কোন কোন ধারা, কি কি নিয়ে আলোচনা হয়েছে, কোনটায় কোনটা ঐকমত্য হয়েছে, এই গবেষণা কে করবে? তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও বুঝতে কষ্ট আছে। হয়তো এনসিপির এই সুযোগটা আছে, কারণ তাদের নতুন তরুণদের দল, তারা উদ্বুদ্ধ করার জন্য হয়তো এই কাজটা করবে। এনসিপির সুযোগ আছে কারণ তাদের হাতে অনেক সময় আছে, এবার যদি নাও বুঝে 5 বছর পড়াশোনা করে বুঝে নিবে। আর তারা যে ভালো বুঝে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তাদের অনেক রাজনৈতিক গুরুরা আছেন যারা রাষ্ট্র চিন্তা, ধর্ম চিন্তা, অর্থনীতি চিন্তা, বিভিন্ন চিন্তা, পাঠচক্র ইত্যাদি করে থাকেন। তবে এত পড়াশোনা করার পরে যে আমাদের জনগণের খুব একটা লাভ হয় নাই, সেটা আমরা বুঝতে পারছি। বরং অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা একটা 1000 বছরের প্রবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রবাদগুলো এমনি এমনি হয় নাই, আসলে অনেক সুচিন্তিত প্রবাদ এগুলি। যেখানেই সন্ন্যাসী বেড়েছে সেখানেই নাস্তা পানি নষ্ট হয়েছে। 43 লাখ টাকার তার বক্তব্য কি? ওসি সায়েদ এবং এএসআই বিশ্বজিৎ 6টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন। বুঝতে পারছেন দর্শক? সেই জুলাই গণঅভ্যুত্থানের সময়কালের ঘটনা, আশুলিয়া, সাভার আশুলিয়ার ঘটনা, যে 6টা মানে মরদেহ পেট্রোল ঢেলে জ্বালায় দিছে। প্রথমে গুলি করছে, মারা গেছে, সেটা টেনে এনে ভ্যানের উপর রেখে আগুন দিয়ে জ্বালায় দিছে। ওই মামুনের আমরা যে রাজসাক্ষী হিসেবে সেটা পাইলাম কি, যে গুলির নির্দেশ দেন, ওই সিদ্ধান্ত দেন শেখ হাসিনা, এক্সিকিউট করতে বলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং পুলিশকে বলা হয় গুলি করতে। সমস্ত বর্ণনাগুলি পাওয়া গেল, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, কিভাবে নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে, প্রাণঘাতী যেই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। আমি এটা বলি যে এটা আসলে মানে আমরা হয়তো 9 মাসের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এইটা ছিল একটা যুদ্ধ, অন্য রকমের যুদ্ধ, গণযুদ্ধ বলা যায়। এটা তো গেরিলা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ না, গণযুদ্ধ ছিল। সেই জন্য অনেকে যখন বলেন যে আচ্ছা হাসিনা এদের বিচার হচ্ছে, তো পুলিশ আর এই আওয়ামী লীগ কর্মী ওদের বিচার হবে না, ওদের বিচার হবে কি করে? এটা তো হলো তুমি ওদেরকে মেরে তুমি জিতবা, আর না হলে তুমি মরবা, এরা জিতবে। দুইটা পক্ষ যুদ্ধ। এটা তো কোনো সাধারণের যে গণতান্ত্রিক নীতি ছিল, নির্বাচন, ক্ষমতা বদল, এই পর্বটা তো শেষ। এটা শেখ হাসিনা নিজে শেষ করে দিয়ে উনি মনে করছেন যে আমি যুদ্ধ করে আমি টিকে থাকবো, প্রতিপক্ষকে শেষ করব নানাভাবে, গুম খুন, তারপরে ছলে বলে কৌশলে বিচারিক ট্রাইব্যুনাল, নানা রকম
আইনি বেআইনি নানা রকম ফাঁদ পেদে আমি প্রতিপক্ষকে ধ্বংস করব। 15 বছর ধরে সে যুদ্ধ করছে, আর এই যুদ্ধের শিকার হইতে হইতে জনগণ 36 দিনের লড়াই করে তারা জিতছে। সেই লড়াইয়ে যারা মারা গেছে, সে পুলিশ সদস্য হোক, আওয়ামী লীগ সদস্য হোক, যুবলীগ হয়, তাদের কি বিচার চাওয়ার অধিকার আছে? তারা বিচার চাইলে তো যারা বিজয়ী হলো সেই বিজয়ীদেরকে বিচার করতে হয়। এটা হয় না, এটা যুদ্ধের কোনো নিয়মের মধ্যে পড়ে না। তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে, কেন তারা পাক হানাদার বাহিনী রাজাকারদেরকে হত্যা করলো? চিন্তা করেন। তা আজকে কি জুলাই গণঅভ্যুত্থানের 24-এর 5ই আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আফজালুল হক। এখানে বলা হচ্ছে বুধবার জবানবন্দি শেষে ক্ষমা চান তিনি। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। ট্রাইব্যুনাল 2-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় 23 নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের 5ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন রাজসাক্ষী আফজালুল। যদিও মরদেহ পোড়ানোর সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে 15ই আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ এবং এএসআই বিশ্বজিৎ মিলে 6টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন বলে জানান তিনি। সব শেষে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তো এই হচ্ছে ঘটনা দর্শক, সবাই জানে, কিন্তু কোনো স্বীকারোক্তি মিলছিল না। আজকে রাজসাক্ষী হিসেবে এই আফজালুল, যে তিনি এসআই শেখ আফজালুল হক, তিনি স্বীকার করলেন এবং কিভাবে মারা গেল। বুঝছেন, এইরকম ভাবে কত হত্যাকাণ্ড। এখন তার বিপরীতে যদি বলেন যে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিক্ষুব্ধ জনতা পাল্টা যখন থেকে প্রতিপক্ষকে ধাওয়া করে তাদেরকে মারছে, পিটাইছে, মরে গেছে, এখন তার বিচার হবে? জনগণ কেন তাদেরকে ধাওয়া করলো? তাদেরকে তা নাহলে তো আরো মারা যেত। তখন যদি ধাওয়া করে তাদেরকে পরাজিত না করা হতো তাহলে তো আরো মারা যেত। যুদ্ধে যারা বিজয়ী হয় তাদের বিদেশে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়েছে এবং সেই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। অজিত দোভালের আমন্ত্রণে তিনি 1 মাস আগে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই উদ্দেশ্যে তার বুধবার যাবার কথা ছিল। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এটি তার যোগ দেওয়ার কথা ছিল বুধবার, কিন্তু একদিন আগে গেছেন তিনি। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবারই ভারতের রাজধানীতে গেছেন। নিশ্চয়ই কার্যকারণ ছাড়া এরকম নির্ধারিত সফরের একদিন আগে যাওয়ার অর্থ হলো, যেহেতু গতকালকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং এই রায় ঘোষণার সাথে সাথে ভারত এক ধরনের চাপের মধ্যে পড়েছে যে দণ্ডিত অপরাধীকে ভারত কিভাবে আশ্রয় দিচ্ছে, এই প্রশ্নটা উঠেছে এবং বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কাল বা পরশু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার একটি চিঠি দেওয়া হবে। ভারত বিব্রতকর অবস্থার মধ্যে আছে। তারা কেবল বলেছে যে তারা এই রায় সম্পর্কে অবগত হয়েছে, তারা ইতিবাচক স্বার্থে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক জোরদার করবে বা রক্ষা করবে, এই কথাটি বলেছে। কিন্তু ফেরত দেয়া না দেয়া বা এই রায়ের কোনো নিন্দা, অন্য কোনো প্রতিক্রিয়া তারা দেয়নি। না দিলেও ভেতরে ভেতরে টানাপোড়েন যে চলছে এবং একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত, এই কথা মানে অনস্বীকার্য। এবং সেই অবস্থায় হয়তো ভারত একেবারে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্যই একদিন আগে তাকে ডেকে নিয়েছে, অথবা গুরুত্ব অনুভব করে খলিলুর রহমান হয়তো একদিন আগেই যাচ্ছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্র বলছে
সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। এই কারণে আগের দিন তার যাওয়ার কথা ছিল। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে, আর মধ্যাহ্ন ভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই, অর্থাৎ যেদিন হবে সেদিন বিকেলেই খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা হয়েছে। তার মানে হচ্ছে যে ওই সম্মেলনটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরিবর্তিত যে পরিস্থিতি, শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডের পর বাংলাদেশ কি ধরনের আচরণ করবে, ভারত কি ধরনের আচরণ করবে, ভারত কিভাবে এটা মোকাবেলা করবে, আর বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি, এই ব্যাপারে শেখ হাসিনার অবস্থানটা কি হবে, তিনি কি সেখানে রাজনৈতিক আশ্রয়ে থাকবেন, থাকলে সেই কূটনৈতিক অবস্থাটা যে একটা প্রশ্নবিদ্ধ থাকবে এবং আরো একটা টানাপোড়েন তৈরি হবে, সেটাকে কিভাবে মীমাংসা করবে, এই ব্যাপারে বাংলাদেশের একটি অবস্থান হয়তো জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর বাংলাদেশও বোঝার চেষ্টা করবে যে এই দণ্ডের ফলে, রায়ের পর ভারত আদৌ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে কিনা, যদি তারা কোন স্ট্যাটাসে ভারতে রাখবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নটা কিভাবে হবে, এই জটিল কূটনৈতিক সমীকরণ, রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করবেন দুই দেশের দুই নিরাপত্তা উপদেষ্টা। বিষয়টি খুব সহজ না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া চাইবে বাংলাদেশ, কিন্তু প্রত্যর্পণ চুক্তির মধ্যে যদি প্রাণনাশের এমন কোনো পরিস্থিতি হয়, তাহলে সেটি প্রযোজ্য নাও হতে পারে। ফলে প্রত্যর্পণ চুক্তির নানা ক্লজে কিন্তু আবার আটকে যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ। কিন্তু এত বড় একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে দিল্লিতে রাখা এবং প্রতিনিয়ত বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা, এটা যে কূটনীতির আরো যে তলানিতে চলে যাবে, এটা দিল্লিও সম্ভবত বুঝতে পারছে। ফলে দুটি হতে পারে, একটা হচ্ছে শেখ হাসিনার সত্যিকার অর্থে একদম বিচ্ছিন্ন থাকা, কোনো উচ্চবাচ্য না করা, আর বাংলাদেশে এটাকে ইগনোর করা। এটার মধ্যে দিয়ে হয়তো একটা সমঝোতা হতে পারে, অনেকে ধারণা করছেন। এছাড়া যদি ধারাবাহিকভাবে শেখ হাসিনা কথা বলতে থাকে দণ্ডিত ব্যক্তি হিসাবে, যেখানে আজকেই কোনো গণমাধ্যম যাতে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে এমন একটি প্রস্তাবনা সমস্ত গণমাধ্যমকে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় দিল্লিতে বসে তিনি বিভিন্ন সংবাদ সংস্থাকে এই ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলবেন, নির্বাচন নিয়ে কথা বলবেন, সেটির ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে যে শেখ হাসিনা আপাতত দণ্ডিত হবার কারণে তিনি কোনো বক্তব্য দেবেন না, কোনো গণমাধ্যমে কথা বলবেন না, শুধুমাত্র ভারতে থাকবেন। আর বাংলাদেশও এই বিষয়টাকে আর জোরাজোরি চাপাচাপি না করে তারা অন্য বিষয়ে তাদের সম্পর্ক বাড়ানোর একটা পদক্ষেপ নেওয়া, এই হয়তো আলোচনা হতে পারে। অনেকে মনে করছেন কি হবে সেটা খলিলুর রহমান দেশে ফেরার পর যদি সংবাদ মাধ্যমকে বলেন, অথবা ওই দেশের সংবাদ মাধ্যমে অজিত ডোভাল যদি কথা বলেন, তাহলে বোঝা যাবে শাস্তি তুলে দেওয়ায় তারা আবার ফিরে আসছেন এবং তাদেরকে বলা হচ্ছে দলের সাথে তারা ঐক্যবদ্ধভাবে যেন কাজ করে। লক্ষ্য সামনের যে নির্বাচন, সেই নির্বাচনী বৈতরণী পার হওয়া। কিন্তু অন্তত 4 জন নেতার এই সময় আর ফেরার সম্ভাবনা নেই। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী, আছেন মনিরুল হক সাক্ষু এবং মেজর আখতারুজ্জামান। কয়েকদিন আগে দেখলাম যে শমশের মবিন চৌধুরী, যিনি একসময় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, একসময় বিদেশিদের সাথে ডায়লগ করার ক্ষেত্রে তার একটা অগ্রণী ভূমিকা ছিল শমশের মবিন চৌধুরী, যিনি সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নানা কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, পদত্যাগ করেছিলেন, অবসরে গিয়েছিলেন এবং তারপরে দেখা গেল বিকল্প ধারা বাংলাদেশে তিনি যুক্ত হলেন। তারপরে নির্বাচনের পর 18 নির্বাচনের পর সেখানেও তিনি নাই। তারপর তৃণমূল বিএনপি সংগঠিত হলো অনেক পরে এবং তিনি তার চেয়ারম্যান হলো। দেখলাম যে তিনি তৈমুর আলম খন্দকারের কাছে, দলের মহাসচিব,
বা চেয়ারম্যান তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন ওই তৃণমূল বিএনপি কিংস পার্টি হিসেবে খ্যাত ছিল এই সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে। শমসের মবিন চৌধুরী নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে তিনি জিততে পারেননি। তৈমুর আলম খন্দকারও ভরাডুবি। এবং এরপর তৃণমূল বিএনপির আর অস্তিত্ব আছে কিনা বলা মুশকিল, কিন্তু শমসের মবিন চৌধুরী পদত্যাগপত্র পাঠিয়েছেন। ধারণা করা হয় যে তিনি হয়তো পদত্যাগপত্র দিয়ে বিএনপিতে ফেরার একটা চেষ্টা করছেন, যদিও তিনি বলেছেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তৈমুর আলম খন্দকারও তার অবস্থান থেকে নানাভাবে চেষ্টা করেছেন বিএনপিতে ফেরার জন্য, কিন্তু শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। আছেন কিশোরগঞ্জের মেজর আখতারুজ্জামান, একাধিকবার এমপি নির্বাচিত হওয়া, খুবই আলোচিত, টকশোতে তুমুল আলোচনা করেন। কিন্তু বিগত 15 বছরে টকশোতে বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া, সিনিয়র নেতাদের নিয়ে নানা রকম বক্তব্য দিয়েছেন, যেটা কোনোভাবেই এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে সেটি মার্জনা করার কোনো উদ্যোগ আয়োজন নেই। নানাভাবে চেষ্টা চলছে তার পক্ষ থেকে বা তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মেজর আখতারুজ্জামান যাতে ফিরে আসে দলে, কারণ তিনি যদি ফিরে আসেন এবং তিনি তার এলাকায় যদি বিএনপির প্রার্থী হন, তাহলে তার জয়টা সুনিশ্চিত, এমন একটা ধারণা দেওয়া হচ্ছে। সেই মেজর আখতারুজ্জামানকে সম্ভবত এই যাত্রায় ফিরে আনার কোনো সম্ভাবনা নেই। মনিরুল হক সাক্কু সবচেয়ে আলোচিত বিষয় এবং জনপ্রিয় তিনি নেতা। দুবার তিনি মেয়র ছিলেন, তাও একেবারে দুঃসময়, যখন নাকি বিএনপি একেবারে ক্ষমতার বাইরে এবং আওয়ামী লীগের সময়। তো এই মেয়র থাকা অবস্থায় তাকে নিয়ে বিতর্ক আছে। বলা হচ্ছে যে তিনি বাহারের আওয়ামী লীগ নেতা, বাহারের খুব ঘনিষ্ঠ। বাহারের কন্যা যেহেতু সর্বশেষ মেয়র হয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে তাদের দূরত্ব, এবং মনিরুল হক সাক্কু জিততে পারেননি, না জিতলেও তিনি বিপুল ভোট পেয়েছেন এবং তার একটা অবস্থান দৃঢ় আছে। কিন্তু যেহেতু তাকে একবার প্রথমে 2021 সালে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় এবং 22 সালে ওই নির্বাচনের আগে, মেয়র নির্বাচনের আগে তাকে একেবারে আজীবন বহিষ্কার করা হয়। এই অবস্থায় মনিরুল হক সাক্কুর যত জনপ্রিয়তা থাকুক এবং তার সাংগঠনিক দক্ষতা, তার নেতৃত্ব, দলের জন্য যত অ্যাসেটই হোক না কেন, দল এই ব্যাপারে রিজিট অবস্থানে আছে, যেহেতু তাকে একবার অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে তিনি সংশোধন হননি, তিনি আবার মেয়র নির্বাচন করেছেন। সর্বশেষ মেয়র নির্বাচন ওই যে সূচনার সঙ্গে, বাহার কন্যার সঙ্গে নির্বাচন করে তিনি পরাজিত হয়েছেন। তার আগে দিয়ে তাকে একেবারে আজীবন বহিষ্কার করা হয় সেই 2022 সালে। পরপর অব্যাহতি দেয়া এবং বহিষ্কারের পর এক নীতিগত কারণে, যেহেতু তিনি দলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন, এইরকম একজন সিনিয়র নেতা, তার এই শৃঙ্খলাজনিত সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে যেহেতু পদক্ষেপ নেওয়া হয়েছে, এরকম একজন নেতার যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়, দলে যদি ফিরিয়ে নেওয়া হয়, তাহলে দলে একটা প্রতিক্রিয়া হতে পারে। এই বিবেচনায় আপাতত নির্বাচনের আগে সম্ভবত তার ব্যাপারে আর পদক্ষেপ নেওয়া হবে না, যে তার শাস্তি তুলে দিয়ে দলে ফেরানো। যদিও তার পক্ষে, তার নিজের উদ্যোগে এবং তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা আছে, কিন্তু এখনো পর্যন্ত শীর্ষ নেতৃত্ব একেবারে অটল অবস্থানে আছে যে এই সময় এই পদক্ষেপ, যে তাকে দলে ফিরে আনার চেষ্টাটা বা সিদ্ধান্তটা তারা নেবেন না। ফলে শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মেজর আখতারুজ্জামান এবং মনিরুল হক সাক্কু, এই 4 জন অন্তত বড় মাপের নেতার আপাতত নির্বাচনে দিয়ে আনা, একটা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তাই তিনি বলছেন যে আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। খুবই সঙ্গত কারণে কিন্তু বলছে। আমি তো নিজেই ভিডিও করতে করতে ভাবছি, যে ধরনের বিভিন্ন শক্তির উত্থান ঘটেছে, এই শক্তিকে কিভাবে রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসা যাবে, এটা খুবই কঠিন। গত 15 বছরে
শেখ হাসিনা শুধু মানে প্রতিপক্ষ ধ্বংস করো, প্রতিপক্ষ মানে তার সাথে কোনো বন্ধুত্ব নয়, তার সাথে শত্রুতা, তাকে পারলে নির্মূল করো, এই যে কালচারটা 15 বছর চর্চা করতে করতে এখনকার প্রজন্মের যারা তারা মনে করে যে বিরোধী বলতে কিচ্ছু থাকবে না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং তার যত আছে সব স্বৈরাচারের দোসর, ফলে ওদেরকে নির্মূল করো। এই নির্মূলের হচ্ছে ওই পাল্টাপাল্টি। আওয়ামী লীগ আমলে যেমন জামাত বিএনপি মানে হচ্ছে সব রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের চর, নির্মূল করো। এখন হচ্ছে আওয়ামী দোসর, ভারতের হচ্ছে দালাল, নির্মূল করো। এইটা একটা কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন টের পাচ্ছেন। আপনি দেখেন বিচারের দিনে সারা দেশ জুড়ে যেটা ঘটলো, এটা তো আওয়ামী লীগরা এটা বিচার বানচালের জন্য তারা নানা ধরনের চেষ্টা চালাবে, কিন্তু দেখা গেল ওই বিচারের পক্ষের যারা তারাও আবার আরেকটা গ্রুপ, তারা 32 নম্বর থেকে শুরু করে আব্দুল হামিদের বাসা বিভিন্ন জায়গায় নাশকতা শুরু করলো, মব তৈরি করলো। তা আপনি এই যে গোষ্ঠীটা, তারপরে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনি থানা পুলিশ সব নিষ্ক্রিয় হয়ে গেছে। আপনি থানা পুলিশকে সক্রিয় না করলে আইন শৃঙ্খলা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেনাবাহিনী তো নির্বাচনের পর ব্যারাকে ফিরবে, তখন পুলিশ সামলাতে পারবে? যে ধরনের মানে দানবীয় শক্তির একটা উত্থান দেখা যাচ্ছে, আপনি এটাকে কি করবেন? তারপরেও একটা বিভাজিত একটা নির্বাচনটা হচ্ছে, আপনি বলতে পারবেন না যে এই নির্বাচন বলা যায় যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির নির্বাচন, কিন্তু তার বাইরে সমালোচকরা তো রয়েছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, তাদের রাজনীতির সুযোগটা কোথায়? তাদেরকে সব মিলাইলে কিন্তু তারা 30 থেকে 40 ভাগ। এটাকে উপেক্ষা করে আপনি কি গণতন্ত্র কায়েম করবেন, কি সংস্কৃতি চালু করবেন? ওইদিকে তাদের মধ্যেও কোনো সংশোধন নেই, তারাও পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য দেখেন প্রতিদিন গ্রামীণ ব্যাংকে টার্গেট করছে, গাড়ি ঘোড়া যেখানে সেখানে আগুন দিচ্ছে, অরাজকতা করতেছে। এইটা কবে থামবে? এটা কি থামানো সম্ভব হবে? তারপরে আভ্যন্তরীণ ভাবে হঠাৎ করে বিএনপি জামাত বিপরীতমুখী হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। একসাথে লড়াই করলো 15 বছর, আজকে নির্বাচনকে সামনে রেখে এই গণভোট, জুলাই সনদ, নির্বাচিত পার্লামেন্ট এইটা বাস্তবায়ন করবেন, এই সমস্ত ধোয়া তুলে একটা বিভাজন ঘটে গেল। কিছু কিছু মৌলবাদী শক্তি, উগ্রবাদী শক্তি বলে যে কাদিয়ানীদের নিষিদ্ধ করো, শরিয়া আইনের মতন করে এই চালু করো, নারীদের 5 ঘন্টা কর্মঘণ্টা। এই যে একটা ভিন্ন ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের উত্থান, এটা গণতন্ত্রের মধ্যে আপনি এটাকে কিভাবে আনবেন? সবার অধিকার, সব ধর্ম, সব লিঙ্গর অধিকার, সব সম্প্রদায়ের অধিকার, সেগুলিকে আপনি কিভাবে এস্টাবলিশ করবেন? কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে সামনে রেখেই একটা নির্বাচন হচ্ছে কোন রকম, আমি বলবো যে, কিন্তু নির্বাচিত সরকার যেদিন আসবে, পার্লামেন্ট যেদিন আসবে, পরের দিন থেকেই আপনার নানা ধরনের মানে ইস্যু তৈরি হবে। সেই ইস্যুগুলি কিভাবে গণতান্ত্রিকভাবে মীমাংসা করা হবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে দিন শেষে, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপদ দেখতে পাচ্ছেন। আগে মনে করা হতো যে এই যে গণভোট, বিচার, সংস্কার, তারপর নির্বাচন, মানে নির্বাচনটাই অনিশ্চিত, সেই জায়গাটা মোটামুটি নিশ্চিত হয়েছে, কিন্তু এই নির্বাচনটার পরেও তো অনেক কিছু ইস্যু থেকে গেল। এই যে দেখেন চট করে একটা বন্দর চুক্তি করে ফেললো। নির্বাচিত সরকার যদি মনে করে এই চুক্তি সঠিক না, তখন কি হবে? বাতিল করবেন, বিশাল অঙ্কের আপনার ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই চুক্তির নেপথ্যে কারা কিভাবে যুক্ত আমরা তো কেউ জানি না, কিন্তু হয়ে গেল। কিন্তু এই কাজ, নীতি নির্ধারণী এত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করার কথা না। এই ধকল, এই 15 বছর এবং এই 1 বছরের যে ধরনের মব, যে ধরনের বিভিন্ন ব্যক্তি স্বার্থের যে কর্মকাণ্ডগুলো হয়েছে, এইগুলো সব তো নির্বাচিত সরকারের উপরে চেপে পড়বে, তখন কি হবে? ফলে গণতন্ত্র প্রতিষ্ঠা করাটা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে গেল, খুবই চ্যালেঞ্জ হয়ে গেল। আওয়ামী লীগ ওই এখন বাইরে বসে গণতন্ত্র কথা বলে, আইনের শাসনের কথা বলে, তারা নিজেরা কি করছে? এই শক্তিকে আপনি ডাকবেন যে আসো ঠিক আছে যাওয়ার?
তো ভয়ঙ্কর একটা দানবীয় একটা কথা বলি, একটা বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি। এই দেখেন, এখন যে রায় হবে আমরা সেই রায় মানবো। অবশ্যই আমরা দেখছি, আপনারা দেখছেন, সবাই দেখছেন, সেনাবাহিনী যারা আছে তারা দেখছে না যে হাসিনা কি করছে, কি রায় হবে আমরা জানি না, আপনিও জানি না, আমিও জানি, আইন এগুলো আমাদের সবাই জানা আছে, কি হবে এটা আমরা জানি এবং আমরা ওই রায়টাই শুনবো, অবশ্যই এই রায় দেওয়া হবে। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন, কি এমন তীর্থস্থান এখন তাদের আছে এইটা তারা এখন পাহারা দিতে। দর্শক দেখলেন, আরো দেখাই আপনাদেরকে, মানে কারণ আছে। মনে হয় যে আমি চুষকো আগুন বসে বসে যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষকো আগুন। মাইন্ডফুল ল্যাঙ্গুয়েজ মানে কাছে মানে মারবে না, বলবেন যে মাইন্ডফুল দেখলেন, আমি কালকে বেশ রাত করে দেখছিলাম এই ভয়েসগুলো, শুনছিলাম। দেখেন, জুলাই আগস্টে যে সাহসী কন্যারা, তাদের এক ধরনের এক্সপ্রেশন ছিল, বেশ আমি বারবার দেখছি। হ্যাঁ, একা মেয়ে সেই করতেছে, পালাইলো হাসিনা, পালাইলো মুদির বউ, পালাইলো, এই সমস্ত নানান রকম আরো যেই কয়েকজন সাহসী, আমার সবার নামগুলো মনে আসছে না, কিন্তু তাদের চেহারা, তাদের অভিব্যক্তি, ওই সময় তাদের আন্দোলন, ওইটা একটা পর্যায়ে। আর এটা কি দেখছি, 32 নম্বরের সামনে আপনি মব করবেন। এখন একটা একটা কি বলবো, একটা সরকার আছে, তার প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, যেখানে একটা ট্রাইব্যুনাল বিচার করছে, রায় হচ্ছে, আপনি সেখানে মব নিয়ে আসলেন। দর্শক, কেন কথা বললাম? কথা বলার কারণ আছে। এটা আজকে দেখেন, একটা বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসি। সেটা হলো, বলছে এই কারণে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে। আপনার এই যে একটা, যেখানে আইনের শাসন চলছে, বিচার চলছে, আপনি তার বাইরে এসে আপনি 32 নম্বরে এসে হাঙ্গামা করতেছেন। এমন তো না যে 32 নম্বর একদম অক্ষত আছে, সেখানে স্বৈরাচারের লোকজন ঢুকে বসে আছে। ওটা তো ভেঙে ওর একটা অল্প কিছু ধ্বংসস্তূপ আছে। আপনি আবারও করার মধ্য দিয়ে তাহলে একদিকে বিচার হবে, আইনের শাসন হবে, আর একদিকে অবিচার হবে, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হবে। এটা একটা আবাসিক এলাকা, পাশে আরো অনেকগুলো বিল্ডিং আছে। যদি হঠাৎ করে এমন কোনো আগুন দেওয়া হয়, সেই আগুনের পাশের বিল্ডিং গুলিতে যদি চলে যায়, আর মবের আড়ালে কারা লুটপাট করে, কারা কি অপকর্ম করে, আপনি বুঝতে পারেন। ধরেন আপনার বাড়ি আছে, পাশের বিল্ডিংটা স্বৈরাচারের দোসর বলে আপনার আগুন জ্বালায় দিল, আপনি পাশের বিল্ডিং এর, ওই পাশের বিল্ডিং এর বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আছে, তাদের পরিস্থিতিটা কি হবে? এইগুলি চিন্তা করা, ভাবার মানে কেউ আছে? কেউ নাই। দায়িত্বশীল, আমি ধন্যবাদ জানাই, মেয়েটা অবশ্যই সাহসী, কিন্তু এই সাহসটা আপনি জায়গা মতন দেখাইতে হবে। আপনি এটা কি করতেছেন? এগুলি কিভাবে অ্যালাউ করা হয়? নিশ্চয়ই তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, তাদের নেতারা, তাদের মানে মানে শিষ্য যারা, তারা কি কন্ট্রোল করবে না? তারা কি শেখাবে না? আজকে এই যে মির্জা ফখরুল বলছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে, এইসব পরিস্থিতিতেই তো তিনি এই কথাগুলো বলছেন। পরিষ্কারভাবে বিপদ দেখতে পাচ্ছে। আমি বললাম তো যে আপনি এখনো যদি রুল অফ ল অনুযায়ী না চলেন এবং সেটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন দেশে, আপনি কোনোভাবেই, এখন আপনি 5ই আগস্টের পরিস্থিতি আপনি প্রতিদিন আপনি ঘটাবেন, কয়েকদিন পর পর ঘটাতে থাকবেন, এটা হয় না। যে শক্তি নিঃশেষ হয়ে গেছে, যে শক্তির কিছু মানে পোড়া বাড়ির মতন পড়ে আছে, ধ্বংসস্তূপ পড়ে আছে, আপনি সেই ধ্বংসের উপরে ধ্বংস চালায় কি দেখাচ্ছেন? কোন শক্তিকে আপনি উত্থান দেখাচ্ছেন? আপনি সাহস হলে এরকম ঘটনা ঘটাইতেন। যখন কি তারা ক্ষমতায় ছিল, তখন বোঝা যেত আপনি বীর। সেই বীরত্বটা তো হয়েছে, আমরা দেখলাম 5 তারিখে। ওটাকে গণ অভ্যুত্থান, ওটাকে মহান মহিমান্বিত আমরা করতে চাই, মহান হিসেবে দেখতে চাই, কিন্তু তার পরবর্তী কাজগুলো ঠিক না। এটা
যারা অপরাধী আছে, যারাই আছে, তাদের শাস্তি দেন। তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে সেগুলি বাজেয়াপ্ত করেন। কিন্তু আপনি কয়দিন পর পর যে দল নিয়ে ওখানে পোড়াবেন, আগুন জ্বালাবেন, আশেপাশে মানুষের প্রতিক্রিয়া বুঝতে পারেন যে আপনার সাথে যে জনতা নেই, ওই কিছু সংগঠিত শক্তির বাইরে আর কোনো পাবলিকের যে কোনো সাপোর্ট নেই। এবং কারা যুক্ত হচ্ছে, কারা উন্মাদনা দেখাচ্ছে, তাদের চেহারাগুলি দেখেন। এই চেহারাগুলি বিপজ্জনক চেহারা। এরা গণতন্ত্র, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, মুক্ত রাজনীতি সবকিছুর বিপক্ষে এরা। আপনি ভায়োলেন্সকে আর বাড়তে দেবেন না। এটা যদি মনে করেন যে একটা একটা পার্মানেন্ট বিষয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র হবে না, বাংলাদেশের নৈরাজ্য হবে, বাংলাদেশ আরেকদিকে ধাবিত হবে। এবং তার সুযোগে ওই যেই শক্তিকে আপনি পরাজিত করছেন, ওই শক্তি আসবে। মানুষ তাদেরকে অভিনন্দন জানাবে, বলবে ইয়াস, তোমরাই ঠিক আছে, তোমরাও এই অসভ্য দেশে